শ্বাস প্রশ্বাস চলছে মৃদু, দিচ্ছে কাঁটা শরীর জুড়ে। হঠাৎ করে কান্নার আওয়াজ, কেমন যেন বিশ্রী সুরে। দমকা হাওয়ায় নিভল বাতি, খুলল ঘরের দরজা। গা ছমছম আমেজ থাকুক, শুরু হোক ভূত চর্চা। হাওয়াই মিঠাইয়ের মতো নরম তুলোর মতো হালকা মেঘগুলো তখন পশ্চিম আকাশে ভেসে বেড়াচ্ছে। এবছর বৃষ্টির প্রকোপ ছিল সাংঘাতিক, তবে আস্তে আস্তে শহরে বৃষ্টি কমে এসেছে। হাওয়া অফিস বলছে বর্ষা বিদায় নিয়ে পাকাপাকিভাবে শরৎ আসার সময় হয়ে গেছে। হাতে গোনা মাত্র কয়েকটা দিন পরেই মহালয়া, মাতৃপক্ষের শুরু। আর তারপর বাঙালির মহোৎসব দুর্গা পুজো। বিকেল শেষ হয়ে প্রায় সন্ধে হয়ে এসেছে। ঘড়ির কাঁটা প্রায় 6টা ছুঁই ছুঁই। ঠিক সেই মুহূর্তে কলকাতার এক রেস্টুরেন্টে কিছু ইভিনিং স্ন্যাক্স খেয়ে চটপট বেরিয়ে এলো আদিত্য আর ইপ্সিতা। পুজো আসছে, তাই আজ ওরা গোটা দুপুর জুড়ে হাতিবাগানের এদিক ওদিক ঘুরে পছন্দ করে জামা কাপড় কিনেছে। তারপর খাওয়া দাওয়া করে এবার বাড়ি ফিরবে। রেস্টুরেন্টের বাইরে এসে আদিত্য বাইকে হেলান দিয়ে দাঁড়ালো, আর ইপ্সিতা ওর দিকে মুখ তুলে তাকালো। তাদের চারপাশে ব্যস্ত শহরের কোলাহল, কিন্তু এই কোলাহলের মধ্যেই যেন লুকিয়েছিল এক অব্যক্ত রহস্যের আভাস। কি হলো ম্যাডাম, এত চুপচাপ কেন? আজ সারাদিন এত পুজো শপিং হলো, খাওয়া দাওয়া হলো, বিজি স্কেডিউল থেকে আজকে অনেক দিন বাদে একটু ছুটিও পাওয়া গেল, তারপরেও মুড অফ কেন? কোনো শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ হয়নি নাকি? নাকি অষ্টমীর শাড়িটার সঙ্গে এখনো ম্যাচিং অর্নামেন্ট কেনা হয়নি? কোনটা? আরে না না, আর কি করো না তো, এসব কিছুই নয়। আমি অন্য একটা জিনিস নিয়ে ভাবছি। অনেক দিন ধরেই তোমাকে বলবো ভাবছি, কিন্তু রোজই যা কাজের চাপ, মাথা থেকে একদম বেরিয়ে যাচ্ছে। বলছি, একটা অনুরোধ করব। আরে কি বলো, হঠাৎ করে এত ফর্মাল হয়ে অনুরোধ করছো? ব্যাপারটা তো ভালো ঠেকছে না। আসল গল্পটা কি বলো তো, কি হয়েছে? ইপ্সিতার মুখটা মুহূর্তেই বেশ গম্ভীর আর সিরিয়াস হয়ে যায়। তারপর গলার স্বরটা একটু মোটা করে ইপ্সিতা বলতে থাকে, তুমি তো অনেক দিন ধরেই ডকুমেন্টারির জন্য একটা পুরনো বাড়ি অনেক দিন ধরেই খোঁজ করছিলে। তার উপর তুমি আবার প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়েও কিছু এলিমেন্ট অ্যাড করতে চাইছিলে ডকুমেন্টারিতে, কি তাই তো? আরে হ্যাঁ, কেন হঠাৎ তুমি এসব নিয়ে ভাবতে শুরু করলে? না মানে এই নিয়ে তো কখনো তোমাকে খুব একটা ভাবনা চিন্তা করতে দেখিনি। আমি সারাদিন তোমার ওই ইঞ্জিনিয়ারিংয়ের কোডিং আর ডেভেলপমেন্ট নিয়েই গল্প শুনে যাই। আউট অফ দ্য বক্স তোমার মাথায় কোনো নতুন আইডিয়া এলো নাকি? এই 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 প্লিজ প্লিজ বলো না, বড্ড কৌতূহল হচ্ছে। আমাদের যে আদি বাড়িটা আছে, ওটা নিয়ে তো তোমাকে আগেও বলেছিলাম। হুগলির 10 খড়ার একটা পুরনো জমিদার বাড়ি। সবাই বলে ওটা নাকি অভিশপ্ত। রাইট, তুমি তো আগেও বলেছিলে কি সব ওখানে কাউকে মেরে পুঁতে দিয়েছিল, সামথিং লাইক দ্যাট। এসব কিছু ঘটনার কথাও বলেছিলে তাই না? আর তারপর থেকে তোমাদের বাড়িতে আর নাকি কেউ থাকতে পারে না। কিন্তু কিন্তু আজকে হঠাৎ সেই বাড়িটার কথা বলছো কেন? নতুন করে বলার মতো কিছু নেই আদিত্য। ওটা এখন শুধু একটা ভুতুড়ে ভিটে। বাবা কাকারা সবাই সেই বাড়ি ছেড়ে চলে এসেছেন। কেউ আর সেখানে থাকতে চান না। শুনেছি যে ওই বাড়িতে পা রাখে তার জীবনে কিছু না কিছু একটা ভয়াবহ ঘটনা ঘটে। তাই মা বাবাও ওই সম্পত্তির ভাগ নিতে চান না। এমনকি আমাদেরও ওখানে যাওয়া বারণ। এই সত্যি?
অভিশপ্ত? এসব বোকা বোকা ব্যাপার তুমি বিশ্বাস করো নিজে? দেখো, যতই আমি এসব নিয়ে রিসার্চ করি, ফিল্ম বানাই, সেগুলো তো সবটাই ওই জাস্ট ফর এন্টারটেনমেন্ট। কিন্তু এসব ব্যাপারগুলোর সত্যিই কোনো গুরুত্ব আছে? না মানে সত্যি সত্যি অভিশপ্ত বলে আবার কিছু হয় নাকি আদৌ? না মানে তুমি ভেবে দেখো, জাস্ট ফেলে আসা দিনে কিছু অনৈতিক ঘটনার জন্য একটা গোটা বাড়িকে আমরা অভিশপ্ত বলে দাগিয়ে দিলাম, এবং তারপর আর সেই গোটা বাড়িটায় কোনো গুরুত্ব দিলাম না, গোটা বাড়িটাকে পরিত্যক্ত করে ছেড়ে চলে এলাম। তারপর সেটাকে অদ্ভুতভাবে দিনের পর দিন অব্যবহৃতভাবে ফেলে রেখে দিয়ে একটা ভৌতিক তকমা দিয়ে দিলাম, আর হয়তো সেই সুযোগ নিয়ে একদল সমাজবিরোধী সেখানে রাতের অন্ধকারে অনৈতিক কিছু ঘটনা ঘটিয়ে চলেছে প্রতিনিয়ত। না মানে এমনটা তো সত্যি হতেই পারে, তাই না? আর যদি সত্যিই কোনো ভৌতিক কিছু হয়ে থাকে, তাহলে তো আমি এইবার একটা দুর্দান্ত ডকুমেন্টারি ফিল্ম বানাতেই পারি, তাই না? কি বলো? প্লিজ আদিত্য, আমি এই জন্যই তোমাকে কিচ্ছু বলতে চাইনি। আমি চাই না তুমি ওই বাড়ির ধারে কাছেও যাও। আমাদের পরিবারের ওপর যে অভিশাপ আছে, আমি চাই না সেই অভিশাপ তোমার ওপরেও এসে পড়ুক। তুমি হয়তো এসব মানতে চাইছো না, তোমার কাছে শুধু এন্টারটেনমেন্ট বলেই মনে হচ্ছে, কিন্তু আমার তাই মনে হয় না। তবে হ্যাঁ, তুমি চাইলে আমরা একবার ওই গ্রামে গিয়ে আশেপাশের মানুষজনদের সঙ্গে কথা বলে কিছু ইনফরমেশন কালেক্ট করতেই পারি। হুম, দেখো ইপসিতা, আমি এসব ভূত প্রেত অভিশাপ এসবে বিশ্বাস করি না। এটা আমার জন্য একটা রিসার্চের বিষয় ঠিকই, আর আমি কিন্তু যাব ওই গ্রামে, তবে শুধুমাত্র ওই গ্রামের মানুষজনদের সঙ্গে কথা বলে তাদের কিছু ইন্টারভিউ আর ভিডিও করে চলে আসতে পারবো না। যাব যখন ওই বাড়িতে একটা রাত কাটিয়ে আসব, তাই ভয়ের কোনো কারণ নেই। আরে চলো না, একদিন বেরিয়ে পড়ি। ঠিক আছে, আমি যাব, কিন্তু প্লিজ আমার বাবা মাকে এই ব্যাপারটা জানিও না। আর তাছাড়া আমার বাড়ির অন্যান্য কেউ জানতে পারলে সমস্যাও হবে। সোশ্যাল মিডিয়াতে কিছু ডিসক্লোজ করা যাবে না কিন্তু। আরে না বাবা, আমি তোমার কথা মতোই চলবো, তোমার কথা মেনেই প্ল্যান করা যাবে। যাই হোক, চলো, সন্ধে আরও বাড়ছে, এবার চলো বাড়ি ফিরি। আর একটা কথা, শুধু তুমি আর আমি যাব না কিন্তু, মাত্র দুজন মিলে যাওয়াটা কিন্তু রিস্কি। তোমার সেই বন্ধু কি যেন নাম, আরে ওই আইটি সেক্টরে চাকরি করে, ওকে যেতে বলতে পারো তো আমাদের সঙ্গে। ওয়েল সেইড। দাঁড়াও, বাড়ি ফিরে ওকে ফোন করছি, তারপর আমি তোমায় জানাচ্ছি, কেমন? আদিত্য বাইক নিয়ে ইপসিতাকে ড্রপ করে নিজের বাড়ি ফিরল, কিন্তু ওর মাথায় শুধু 10 ঘরার সেই পরিত্যক্ত জমিদার বাড়ির কথাই ঘুরছে। ওর রিসার্চের জন্য এমন একটা কনসেপ্ট যেন একটা সোনার খনি। ও বাইক থেকে নেমে বাইকটা গ্যারাজে রেখে নিজের ঘরে চলে এলো চটপট। তারপর ফোনটা পকেট থেকে বের করে বন্ধু শুভ্রাংশুকে ফোন করলো। হ্যালো, এই শুভ্রাংশু, কি করছিস তুই? প্রচণ্ড ক্লান্তি ভরা গলায় শুভ্রাংশু জবাব দিল। আর বলিস না, একটা নতুন ওয়েবসাইটের কোড লিখছিলাম। আসলে তোকে বলা হয়নি, চাকরিটা আমি ছেড়ে দিয়েছি। আপাতত ওই ফ্রিল্যান্সিং করছি। তাই তাই বেশ কিছু ক্লায়েন্টের কাজ নিয়ে বেশ চাপে রয়েছি। ও আচ্ছা, তার মানে তো তোর এখন রোজ রোজ আর ওই অফিস যাওয়ার কোনো ঝামেলা নেই, তাই তো? ভালো হয়েছে। শোন, তোর জন্য একটা দারুণ খবর আছে। আমাদের নেক্সট ডকুমেন্টারির লোকেশন পেয়ে গেছি। এমন একটা বাড়ি যেটা দেখলে তোর মতো যুক্তিবাদী লোকেরও না গায়ের লোম খাড়া হয়ে যাবে। আবার কোনো ভুতুরে বাড়ি? প্লিজ আদিত্য, এবার আমাকে রেহাই দে। ক্লায়েন্টদের অনেক কাজ জমে আছে। এই 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 এবার আর কোনো এক্সকিউজ শুনবো না। এটা কিন্তু আমার ওই গার্লফ্রেন্ডের নিজেদের পরিত্যক্ত পৈতৃক জমিদার বাড়ি, আর ও নিজেও জানে এই বাড়িটা অভিশপ্ত। কি বলছিস? ইপসিতার বাড়ি? মানে যে বাড়িতে নাকি কাউকে একটা খুন করে পুঁতে রাখা হয়েছিল, তারপরে নাকি সেই বাড়িতে আর কেউ কোনোদিনই থাকতে পারেনি? তাহলে তো আমাকে যেতেই হবে। হ্যাঁ ভাই, তবে শোন,
একটা শর্ত আছে, এইবার স্নিগ্ধাকেও আমাদের সঙ্গে নিতে হবে। আর হ্যাঁ, ইপসিতার একটা রিকোয়েস্ট আছে, এই ব্যাপারটা যেন কোনোভাবেই সোশ্যাল মিডিয়ায় আপলোড না হয়। মানে কি বলতো, অনেক মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে ওদের বাড়ির যদি কেউ জেনে যায় তাহলে সমস্যা হবে, আর এমনি কিছু নয়। আরে সে না হয় ঠিক আছে, কিন্তু কি বলছিস কি? স্নিগ্ধা এরকম হরার শুটে ওকে নিয়ে যাবি? আরে ও তো ভীষণ ভীতু। তার উপর তুই তো জানিস ও আমাকে পছন্দ করে। আমি ওর সামনে আর বেশি ইমোশনাল হতে চাই না। আরে জানি রে বাবা, সব জানি, আর এই জন্যই তো ওকে নিয়ে যেতে চাইছি। তোদের দুজনের মধ্যে যেটা চলছে সেটা আমি খুব ভালো করেই জানি, আর এই রকম অ্যাডভেঞ্চারে গেলে দেখবি তোদের মধ্যেকার সম্পর্কটা না আরও একটু গভীর হবে। ঠিক আছে, তাহলে প্ল্যানটা ফাইনাল কর। পরের দিন সকালে শুভ্রাংশু অফিসে পৌঁছলো। ও যখন ডেস্কে বসলো, স্নিগ্ধা এক কাপ কফি নিয়ে ওর দিকে এগিয়ে এলো। স্নিগ্ধার মুখে হাসি, চোখে এক অদ্ভুত মুগ্ধতাময় চাহনি। শুভ্রাংশু, তুমি কি একটু টেনশনে আছো? তোমার মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছে কিছু নিয়ে তুমি যেন খুব ভাবছো। হ্যাঁ, আদিত্য একটা প্ল্যান করেছে, একটা হরর ডকুমেন্টারি বানাবে। তাই নাকি? কোথায়? ওই তো হুগলির 10 ঘড়ায় একটা পুরনো জমিদার বাড়ি আছে। সবাই বলে ওটা নাকি অভিশপ্ত। 10 ঘরার জমিদার বাড়ি? আমার দাদু দিদাও ওই আশেপাশে কোথাও একটা থাকতেন। আমিও শুনেছি এরকম একটা বাড়ির কথা। সবাই বলে ওই বাড়িতে যেই গিয়েছে সে আর ফেরেনি। ধুর, এসব তুমি বিশ্বাস করো নাকি? আরে এটা তো একটা মজার অ্যাডভেঞ্চার। আর তা তুমিও যাবে নাকি আমাদের সঙ্গে? আমি? ওরে বাবারে, তোমরা কি সত্যিই আমাকে নিয়ে যাবে নাকি? হ্যাঁ নিশ্চয়ই, আদিত্য জোর করছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তাহলে আমি যাব, তবে আমি ভয় পেলে কিন্তু তোমাকে সামলাতে হবে। ঠিক আছে, কোনো চিন্তা নেই, ভয় পেলেও আমরা সবাই তো রয়েছেই একসঙ্গে। পরের দিন দুপুরবেলায় লাঞ্চ সেরে কলকাতা থেকে ওরা রওনা হলো 10 ঘরার উদ্দেশ্যে। আদিত্যর বাইকে চেপে ইপসিতা আর শুভ্রাংশুর বাইকে স্নিগ্ধা। তারা সবাই মিলে যাত্রা শুরু করলো। তাদের গন্তব্য সেই অভিশপ্ত জমিদার বাড়ি। ইপসিতার গন্তব্য যে তার নিজেরই অভিশপ্ত পৈতৃক বাড়ি, সেই সত্যিটা ও ওর বাবা মায়ের কাছ থেকে যে কোনো প্রকারে লুকিয়ে গেল। তবে বাড়িতে জানালো অফিস ট্যুরে যাচ্ছে। বাইক ছুটল দ্বিতীয় হুগলি সেতু হয়ে হাইওয়ের রাস্তা ধরে। ইপসিতা, আমার মনে হচ্ছে এটা আমার জীবনের সেরা ডকুমেন্টারি হতে চলেছে। জানি না আদিত্য, আমার কেমন যেন অস্বস্তি হচ্ছে। মনে হচ্ছে যেন কোনো একটা বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। দেখো, আমি কিন্তু ক্যামেরা নিয়ে যাচ্ছি। আমি শুধু অ্যাডভেঞ্চার দেখতে যাচ্ছি, আর সঙ্গে তোমার কিছু ক্যান্ডিড ছবি তুলে দেব। পুরনো ভাঙা ইটের দেওয়ালের সামনে ক্যান্ডিড ছবি দুর্দান্ত লাগবে। শুভ্রাংশু, আমার কিন্তু খুব ভয় করছে। আরে ভয় নেই, আমি তো আছি। আস্তে আস্তে গ্রামের ভেতরের রাস্তায় প্রবেশ করলো ওরা চারজন। চারপাশের পরিবেশ শান্ত, কোথাও কোনো মানুষের চিহ্ন মাত্র নেই। শুধুমাত্র ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কিছু শেয়ালের চিৎকার ছাড়া কিছুই তেমন শোনা যায় না। তারা এমন একটা জায়গায় এসে পড়েছে যেখান থেকে গুগল ম্যাপেও নেভিগেট করাটা খানিকটা অসম্ভব। হঠাৎ করেই চোখে পড়ল রাস্তায় হেঁটে যাওয়া একটা কিশোরের দিকে। শুভ্রাংশু তাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাই, এদিকে ওই জমিদার বাড়িটা কোন দিকে? একটু রাস্তাটা আমাদের চিনিয়ে দিতে পারবে ভাই? না দাদা, আমরা ওই দিকে যাই না। আচ্ছা, মুশকিল তো। আচ্ছা ঠিক আছে, আমরা যাব। কিভাবে যেতে হয় একটু বলে দেবে ভাই? ছেলেটার মুখে অদ্ভুত একটা অস্বস্তি। ছেলেটা খানিকটা ভয় পেয়ে বলল, আপনারাও যাবেন না, ওই দিকে কিন্তু কেউ যায় না। যদিও আদিত্য বা শুভ্রাংশুরা কেউই ছেলেটার কথায় খুব একটা গুরুত্ব দিতে চাইল না। ওরা ওদের মতো সামনের রাস্তায় এগিয়ে যাওয়া শুরু করলো। ছেলেটা পিছন থেকে আবার সাবধান করার চেষ্টা করলো। আমার কথা শুনলেন না, পরে ঠিক বুঝতে পারবেন। আদিত্য, ইপসিতা, শুভ্রাংশু এবং স্নিগ্ধা
তখন অনেকটা পথ বাইক রাইড করে ঢুকে পড়েছে হুগলির সেই নির্জন গ্রামে। বাইকের চাকা সদ্য বিদায় নেওয়া বর্ষার কারণে ভিজে কাঁচা মাটির উপর দিয়ে এগিয়ে চলেছে। সূর্যাস্তের শেষ রশ্মি তখনও আকাশের বুকে লেগে আছে। পুরো আকাশ জুড়ে কমলা, গোলাপি আর সোনালি রঙের এক অদ্ভুত মায়া জাল তৈরি হয়েছে। বাতাসে ভেসে আসছে শিউলি আর গন্ধরাজ ফুলের মিষ্টি সুবাস। পথের দুপাশে বিশাল কাশফুলের বন বাতাসে দুলছে আর পুজো আসার আগমনী বার্তা জানাচ্ছে। গ্রামের এমন অপরূপ শরতের সৌন্দর্য দেখছিল। তার শহুরে জীবন থেকে এই গ্রামের ছবিটা একেবারেই আলাদা। উফ, দারুণ! কি সুন্দর! কলকাতার এই ধোয়ার ভিড় ছেড়ে এইরকম একটা পরিবেশে আসাটা যেন স্বর্গের মতো। শুভ্রাংশু, আমার কিন্তু একদম ভালো লাগছে না। কি অদ্ভুত নীরবতা, একটাও মানুষ দেখতে পাচ্ছি না। আরে বাবা, এটা তো গ্রাম, এখানে মানুষজন সন্ধ্যা হতেই ঘরে ঢুকে যায়, তুমি চিন্তা করো না। আদিত্য বাইক চালাচ্ছিল। ওর চোখে ক্যামেরা আর লেন্সের বাইরেও এক ধরনের মুগ্ধতা ফুটে উঠছিল। যেন মনে মনে কত রকম ক্যামেরা অ্যাঙ্গেল এসব নিয়েই ভাবছে। কিভাবে শুটিং করবে, কোন জায়গা থেকে ক্যামেরা প্লেস করলে কেমন দেখতে লাগতে পারে, লাইট লোকেশন কোথায় ভালো হতে পারে, এসব নিয়ে ভাবতে ভাবতেই সে আলাদা মুগ্ধতার জগতে রয়েছে। তখন ও ঈপ্সিতার দিকে তাকালো। ঈপ্সিতার চোখে তখন এক অদ্ভুত উদাসীনতা। আরে ঈপ্সিতা, মনে হচ্ছে তুমি বেশ চিন্তিত। আমার কেমন যেন ভয় লাগছে আদিত্য। এই রাস্তাটা আমাদের চেনা নয়। বাবা বলতেন গ্রামের শেষ প্রান্তে গিয়ে নাকি জমিদার বাড়িটা পড়বে, কিন্তু এই পথে তো একটাও বাড়ি নেই। আরে ঈপ্সিতা, ভয় পেও না, আমরা তো 4 জন আছি নাকি। তারা আরও কিছুটা এগিয়ে গেল। গ্রামের পথটা এবার সরু হতে শুরু করেছে। রাস্তার দুধারে থাকা ঘন গাছপালা আর পুরনো বাড়িগুলো কেমন যেন একটা রহস্যময় পরিবেশ তৈরি করছে। দু একটা বাড়ি দেখতে পাওয়া গেলেও কোনো রকম প্রাণের স্পন্দন খুঁজে পাওয়া গেল না। আদি, তুই কি শিওর এটাই সেই রাস্তা? মনে হচ্ছে যেন ভুল পথে চলে এসেছি। এই ঈপ্সিতা, এবার কিন্তু তোমার বলার পালা। মানে তোমার বাবার দেওয়া বর্ণনা অনুযায়ী রাস্তাটা কেমন বলো আমাদের। বাবা বলেছিলেন গ্রামের শেষ প্রান্তে একটা বিশাল বট গাছ থাকবে আর তার পাশেই একটা শ্যাওলা ভর্তি দিঘি। সেই দিঘিটা দেখা গেলে তারপরেই নাকি আমাদের বাড়িটা দেখতে পাওয়া যাবে। আদিত্য বাইক নিয়ে আরও একটু এগিয়ে গেল। অন্ধকার ততক্ষণে আরও ঘন হয়ে আসছে। আকাশে চাঁদ উঠেছে, কিন্তু তার আলো কুয়াশার মতো হালকা হয়ে চারপাশটাকে ঢেকে দিয়েছে। হঠাৎ তারা দেখতে পেল দূরে একটা বিশাল বটগাছ দাঁড়িয়ে রয়েছে। বট গাছটা যেন রাতের অন্ধকারে এক অশরীরীর মতো পাহারা দিচ্ছে। তার পাশেই একটা দিঘি, যার জল শান্ত আর কালো। দিঘির চারপাশে অজস্র জোনাকি পোকা যেন একটা মায়াময় আলো তৈরি করেছে। এই 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 দেখো ঈপ্সিতা, তোমার বাবার বলা সেই বট গাছ আর দিঘি দুটোই কিন্তু আমরা পেয়ে গেলাম। তার মানে এর পরেই কি সেই জমিদার বাড়িটা? হ্যাঁ 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 আদিত্য, এরপরেই। আমার বাবা আর কাকারা এই দিঘির ধারে এলে আর ওদিকটাতে যেতেন না। ওরা বাইক থেকে নেমে এলো। চারপাশটা আরও বেশি শান্ত হয়ে গেছে। একটা চাপা অস্বস্তিকর নীরবতা নেমে এসেছে। ওরা এবার পায়ে হেঁটে পথ চলতে শুরু করলো। দিঘির পাশ দিয়ে হাঁটতে হাঁটতে ওরা দেখতে পেল পথটা আবার দুভাগ হয়ে গেছে। একটা দিক গেছে গ্রামের দিকে, আর একটা দিক ঘন জঙ্গলের ভিতর দিয়ে সোজা চলে গেছে। যেন মনে হচ্ছে এই রাস্তাটা দিয়ে মানুষজনের
আনাগোনা সেভাবে নেই। এই জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে আমাদের? হ্যাঁ হ্যাঁ, বাবা বলেছিলেন গ্রামের লোকেরা এই পথ ধরেই জমিদার বাড়ি পর্যন্ত যেত, কিন্তু ভয়ে এখন আর কেউ এই পথে আসে না। ওরা চারজন ওই পথের দিকে এগিয়ে যেতে লাগলো। পথের দুধারের গাছপালা আর লতা পাতা ওদের পথ আটকে ধরছে। গাছের ডালপালাগুলো যেন ভূতের হাতের মতো ঝুলে রয়েছে। আদিত্য ওর টর্চটা জেলে চারিদিকে আলো ফেলল। ঈপ্সিতা ওর হাত শক্ত করে ধরে রেখেছে। স্নিগ্ধা তো শুভ্রাংশুকে প্রায় আঁকড়ে ধরেছে। শুভ্রাংশু, আমার আর ভালো লাগছে না, আমাদের কিন্তু ফিরে যাওয়া উচিত। ভয় পেও না স্নিগ্ধা, আমরা সবাই তো আছি। হাঁটতে হাঁটতে ওরা এক জায়গায় এসে থমকে দাঁড়ালো। ওদের সামনে এখন একটা বিশাল লোহার গেট। গেটটা লোহার হওয়ায় আর অনেক দিন পরিত্যক্ত থাকার কারণে মরচে ধরে রয়েছে, আর লতানো গাছে ভরে রয়েছে চারিদিক। গেটের উপর বড় বড় অক্ষরে লেখা রয়েছে, সাবধান, এখানে প্রবেশ নিষেধ। গেটটা দেখেই বোঝা যায় বহু বছর ধরে কেউ এই পথে আসে না। আচ্ছা, তার মানে এই সেই জমিদার বাড়ি। সিরিয়াসলি, এটা আমার দেখা সেরা লোকেশন। ঈপ্সিতা, তোমার বাবা কিন্তু একদম ঠিক বলেছিলেন। হ্যাঁ আদিত্য, এটাই সেই বাড়ি। আমার মনে হচ্ছে এর ভেতরে হয়তো এখনো কোনো অতৃপ্ত আত্মা অপেক্ষা করছে। অন্ধকার আরও ঘন হয়ে আসছে। ওরা এখন সেই অভিশপ্ত রাজবাড়ির ঠিক সামনেই দাঁড়িয়ে। ওদের মধ্যে একটা উত্তেজনা আর ভয় কাজ করছে। ওরা জানে না এই রাতে ওদের জন্য ঠিক কি অপেক্ষা করছে। ওরা চারজন জঙ্গলের রাস্তা দিয়ে সতর্কভাবে হেঁটে এসে জমিদার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে। ওদের গন্তব্য এখন ওদের চোখের সামনে। গেটের ওপরের লেখাটা দেখে ঈপ্সিতার শরীরটা কেঁপে উঠল। ওর মনে হলো কোনো এক অদৃশ্য শক্তি যেন ওদের এই বাড়ি থেকে দূরে থাকার জন্য বারবার সাবধান করছে। এমনকি ওর পরিবারের লোকজন বারবার বলেছে যেন কেউ এই বাড়ির আশেপাশে না যায়। তাদের জমিদারি রক্তের কারোর যদি উপস্থিতি লক্ষ্য করে সেই অশরীরী, তাহলে তার জীবনে নেমে আসতে পারে দুর্যোগের ঘন মেঘ। সিরিয়াসলি ঈপ্সিতা, এটা অসাধারণ। দেখো, গেটটাও কিন্তু কেমন বেশ রহস্যময়, তাই না? আমার তো মনে হচ্ছে এখান থেকে দুর্দান্ত একটা কন্টেন্ট তৈরি হবে। আদিত্য প্লিজ, আমার খুব ভয় করছে, প্লিজ চলো প্লিজ। শোন, এখন ফিরে যাওয়া যাবে না। আর তাছাড়া আমরা তো আর একা নেই, চারজন মিলেই রয়েছি। কোনো সমস্যা হলে সবাই মিলেই সমাধান করব। আদিত্যর তখন কৌতূহল জাগছে। ওকে ভেতরে যেতেই হবে। বরাবরের একরোখা আর জেদি এই ছেলেটা, কারোর কথা কোনো দিন শোনে না। নিজের যেটা ঠিক মনে হয় সেটাই করে আসে সব সময়। শুভ্রাংশু, আমরা কিন্তু একটাও মানুষ দেখতে পাচ্ছি না আশেপাশে। এই বাড়িটা একেবারে নির্জন। এইভাবে হুট করে বাড়ির মধ্যে ঢুকে পড়া কি ঠিক হবে? তার চেয়ে বরং চলো আমরা ওই গ্রামের রাস্তাটায় গিয়ে স্থানীয় মানুষজনদের সঙ্গে একবার কথা বলি, তারপরে না হয়। আদিত্য বা শুভ্রাংশু কেউই স্নিগ্ধার কথায় গুরুত্ব দিল না। আদিত্য ওর ক্যামেরার লেন্স ঠিক করতে লাগলো। ওর মাথায় তখন শুধু একটাই চিন্তা, এই বাড়ির প্রকৃত রহস্য উন্মোচন করা। ও টর্চের আলোটা গেটের উপর ফেলল। গেটটা বাইরে থেকে খোলা। ওদের ধারণা ছিল গেটটা বোধহয় বাইরে থেকে তালা দিয়ে বন্ধ করা থাকবে, কিন্তু ওদের ধারণা ভুল।
আদিত্য গেটটা ঠেলতেই সেটা খুলে গেল। গেটটা খোলার সঙ্গে সঙ্গে একটা পুরনো লোহার গেট খোলার ক্যাঁচ আওয়াজ হলো। সেই আওয়াজটা যেন চারপাশের নীরবতা আরো গভীর করে দিল। ওরা একে একে গেটের ভিতর দিয়ে খুব সন্তর্পণে ভেতরে প্রবেশ করল। বাড়ির ভেতরের অংশটা যেন এক অন্য জগৎ। চারিদিকে শুধু শ্যাওলা আর লতা পাতার সাম্রাজ্য। বাড়ির উঠোনে একটা বড় বটগাছ, যার ডালপালাগুলো ছড়িয়ে পড়েছে চারিপাশে। গাছের নিচে একটা পুরনো কুয়ো, যার চারপাশে শ্যাওলা জমে রয়েছে। একটা চাপা পচা গন্ধ ওদের নাকে এসে লাগলো। এককালের জমজমাট রাজবাড়িটা আজ যেন নিজেই নিজের কাঁধে ইতিহাসের বোঝা চাপিয়ে বিষণ্ণ মুখে দাঁড়িয়ে রয়েছে। এই বাড়ির প্রত্যেকটা ইট, কাঠ, পাথর আজ জরাজীর্ণ, কঙ্কাল সার হয়ে দাঁড়িয়ে রয়েছে বহুদিন ধরে। স্নিগ্ধা দুর্গন্ধটা সহ্য করতে না পেরে নাকে রুমাল চেপে ধরল। ইস, এটা কিসের গন্ধ? মনে হচ্ছে যেন আশেপাশে জিনিস পচে আছে। ইস, আমার তো বমি এসে যাচ্ছে। স্নিগ্ধা, এত ভয় পেও না, এটা ওই পুরনো শ্যাওলার পচে যাওয়া পাতার গন্ধ। ওরা চারজন টর্চ জেলে বাড়ির চারপাশটা ঘুরে দেখতে শুরু করলো। আদিত্য ওর ক্যামেরা দিয়ে সব কিছু রেকর্ড করছিল। হঠাৎ ওদের কানে ভেসে এলো একটা পুরনো দিনের গানের সুর। সুরটা খুব করুণ, যেন কোনো এক দুঃখী আত্মা নিজের মনের কথা বলছে গানের সুরে সুরে। সুরটা শুনে ওদের গা ছমছম করে উঠল। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? এটা কোনো মানুষ নয়। আশেপাশে কিন্তু কোনো বাড়ি নেই। তাহলে তাহলে এই আওয়াজ কোথা থেকে আসছে? ইপসিতা, ভয় পেও না, আমি এই সুরটা রেকর্ড করব। সবাইকে বলছি, একটু একটু চুপ করে থাকো তোমরা। এই আদি, চল তো দেখি সুরটা কোথা থেকে আসছে। আমার তো মনে হচ্ছে এই বাগানটার পিছন দিকে ওই যে বাড়ির অংশটা দেখা যাচ্ছে না, ওইখান থেকেই আসছে। বলছি না, জোরে কথা বলিস না। চুপ কর, চুপ কর, চল ওদিকটায় যাই। মূল রাজবাড়ির ভবনের পিছনের দিকে রয়েছে একটা বৈঠকখানা, যা আগে এক সময় অতিথি আপ্যায়ন, সুরাপানের জন্য ব্যবহৃত হতো। হয়তো সেখানেই এককালে বসত বাইজি গানের আসর। ওরা গানের সুর অনুসরণ করে বৈঠকখানা বাড়িটার দিকে এগিয়ে যেতে লাগলো। বাড়িটা ওই পুরনো কুয়োর পাশের রাস্তাটা দিয়ে যেতে হয়। লতায় পাতায় আর গাছপালায়, বন জঙ্গলে ভরে রয়েছে জায়গাটা। অত্যন্ত সন্তর্পণে পা ফেলল ওদিকেই। বৈঠকখানা ভবনের ভিতরে তখন ঘন অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে থেকে গানের সুরটা ভেসে আসছে। আদিত্য টর্চের আলোটা বাড়ির ভেতরের দিকে ফেলল। না, সেখানে কিচ্ছু দেখতে পেল না। হঠাৎ একটা অশরীরী কণ্ঠস্বর শোনা গেল। তোমরা কারা? হাওয়ার মতো ভেসে গেল শব্দটা ওদের কানের পাশ দিয়ে। ওদের শরীর
হিম হয়ে গেল। শুভ্রাংশু ভয়ে টর্চটা ফেলে দিল। স্নিগ্ধা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাওয়ার আগেই কোনো ক্রমে ধরে ফেলল শুভ্রাংশু। ঈপ্সিতা আদিত্যকে জড়িয়ে ধরল। কে তুমি? সামনে এসো, সামনে এসো বলছি। অশরীরী কণ্ঠ তখন উন্মাদের মতো হাসছে। আমি জমিদার, এই বাড়ির মালিক। তোমরা কেন আমার বাড়িতে এসেছো? কেন এসেছো? হঠাৎ ওদের চোখের সামনে এক অদ্ভুত দৃশ্য ফুটে উঠল। ওই বাড়ির মধ্যে থেকে একটা পুরনো দৃশ্য যেন ছবির মতো ওদের প্রত্যেকের চোখের সামনে ভাসছে। একজন পুরুষের রুক্ষ চেহারা, যার চোখে ক্রোধের আগুন। তার পাশে দাঁড়িয়ে রয়েছে এক সুন্দরী মেয়ে, কম বয়সী, ভীত। তার নাম শ্যামলী। জমিদার তার নিজের মেয়েকে মারধর করছে, কারণ সে এক সাধারণ কর্মচারীর সঙ্গে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু মোক্ষম সময় ধরা পড়ে গেছে। বাবা, আমি তো রাজুকে ভালোবাসি, তুমি কেন আমাকে এভাবে মারছো? তুই বিশ্বাসঘাতক। তুই আমার সম্মান নষ্ট করেছিস। তোর মতো মেয়েকে বাঁচতে দেব না। জমিদার তার মেয়ে শ্যামলী আর তার প্রেমিক রাজেশ্বরকে মেরে ফেলল। তাদের দেহ কুয়োর চারপাশে থাকা মাটিতে পুঁতে দিল, আর সেই জায়গাটা শ্যাওলা দিয়ে ঢেকে দিল, ঠিক যেন একটা চলমান বায়োস্কোপ। সব ঘটনা যেন কয়েক মুহূর্তের জন্য জল ছবির মতো ফুটে উঠল ওদের চারজনের চোখের সামনে। আমার সম্মান নষ্ট করার জন্য তোদের এই পরিণতি। এখন তোরা এই বৈঠকখানা ঘরের পাশে এই কুয়োর ধারে সারা জীবন বন্দী হয়ে থাকবি। আদিত্য, ঈপ্সিতা আর শুভ্রাংশু এই দৃশ্য দেখে প্রচণ্ড রকম ভয় পেয়ে গেল। যখন ওদের সম্বিত ফিরল, তখন ওরা দেখতে পেল ওরা কুয়োর পাশে ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে। স্নিগ্ধা ওদের পাশে বসে কাঁদছে। ওদের ক্যামেরা আর টর্চ সব ভেঙে গেছে। গোটা গায়ে, হাতে, পায়ে লেগে রয়েছে শ্যাওলা, মাটি আর লালচে রঙের মরচে। এটা কি হলো আমাদের সঙ্গে? এটা কি ছিল? এটা কি ছিল? আমি বুঝতে পারছি না আদিত্য। আমার মনে হচ্ছে আমরা একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি। আমাদের এখান থেকে চলে যেতে হবে। এই জায়গাটা অভিশপ্ত। ইপ্সিতা ঠিক কথাই বলেছিল। ওরা কোনো ক্রমে স্নিগ্ধাকে তুলে নিয়ে উঠে দাঁড়ালো। ওরা জমিদার বাড়ির বাইরে বেরিয়ে এলো, কিন্তু বাইরে বেরোনোর পরেও ওদের মনে হলো কেউ যেন ওদের অনুসরণ করে চলেছে। ওরা গ্রামের দিকে ছুটতে লাগলো, কিন্তু গ্রামের পথটা ওদের কাছে এক ভয়ঙ্কর রূপ ধারণ করল। সাদা কুয়াশার চাদরে মোড়া জমিদার বাড়ির উঠোন। পচা শ্যাওলার গন্ধটা যেন আরো তীব্র হয়ে উঠছে। গাছের ডালপালা থেকে নেমে আসা অন্ধকার যেন ওদের শ্বাস রোধ করে দিচ্ছে। ওরা চারজন ঊর্ধ্বশ্বাসে ছুটছে গ্রামের রাস্তার দিকে। চারিদিকে ঘন জঙ্গল, গাছপালা আর এক মানুষ সমান ঘাসে ভর্তি রাস্তা। চারপাশের নীরবতা একটা অন্যরকম আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। এখন ওদের মানসিক পরিস্থিতি এতটাই দুর্বল যে ওরা দড়িতেও সাপ দেখছে।
আস্তে আস্তে অন্ধকার ঘন হচ্ছে। চাঁদের আবছা আলোয় গাছের ডালপালাগুলোর ছায়া যেন এক একটা ভয়ঙ্কর অবয়ব ফুটিয়ে তুলছে। ঝিঁঝি পোকার ডাক আর শিয়ালের চিৎকার মিলে মিশে একটা অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে। ওদের গলা তখন শুকিয়ে কাঠ, চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। যে আদিত্য কোনোদিন ভূত প্রেত এসবে বিশ্বাস করত না, তার কাছে এসব শুধুই গবেষণার বিষয় ছিল। সেও আজ ভয় পেয়েছে প্রচণ্ড। রাজবাড়ি থেকে কিছুটা দূর এগোতে না এগোতেই ওরা অনুভব করল ওদের হাতে পায়ে আর জামা কাপড়ে ভিজে মাটির অদ্ভুত সোঁদা গন্ধ। ওরা একে অপরের দিকে তাকিয়ে দেখল। প্রত্যেকের চোখে মুখে অবিশ্বাস আর ভয়। আমরা আজ সত্যি সত্যি বেঁচে ফিরতে পারবো তো? জানি না শুভ্রাংশু, আমার মনে হচ্ছে আমরা যেন এতক্ষণ কিছু একটা দুঃস্বপ্ন দেখছিলাম। না না, এটা কোনো স্বপ্ন নয়। আমার মনে হচ্ছে সেই অশরীরী কণ্ঠস্বরটা এখনো আমার কানে বাজছে। উফ, আমার মনে হচ্ছে এখনো কানে বাজছে। শুভ্রাংশু, আমার কিন্তু খুব ভয় করছে। আমরা এখন দৌড়াতে দৌড়াতে কোথায় যাচ্ছি? আমার আমার শরীর একেবারেই ভালো লাগছে না। আমি আর দৌড়াতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি। আদিত্য ওর টর্চটা জ্বালার চেষ্টা করল, কিন্তু জ্বলল না। ওদের ক্যামেরা, ট্রাইপড, অন্যান্য যাবতীয় ইলেকট্রনিক্সের জিনিস সব ভেঙে গেছে। ওরা বুঝতে পারল ওরা এই রাজবাড়িতে এসে ভুল করেছে। ওরা চারজন থমকে দাঁড়ালো। স্নিগ্ধা কাঁদতে শুরু করেছে। শুভ্রাংশু ওকে শক্ত করে ধরল। স্নিগ্ধা, ভয় পেও না, ভয় পেও না, আমরা তো সবাই আছি। আমরা এখান থেকে চলে যাব। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। চল চল, যত দ্রুত সম্ভব আমরা এখান থেকে পালিয়ে যাই। বাতাসের মধ্যে একটা চাপা অস্বস্তি। ওদের পায়ের নিচে শুকনো পাতার মরমরে শব্দ, আর গাছের ডালপালা থেকে ভেসে আসা এক অদ্ভুত কান্নার সুর আর গানের সুর। সেই গানের সুরটা যেন ওদের অনুসরণ করছে। হঠাৎ ইপ্সিতা থেমে গেল। কি 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 হলো ইপ্সিতা? থামলে কেন? আরও একটু যেতে হবে, তবেই ওই গ্রামের রাস্তা আমরা খুঁজে পাবো। আদিত্য, আমার কেমন যেন মনে হচ্ছে আমরা এখানে একা নেই। আমাদের চারপাশে আরও কেউ আমাদের অনুসরণ করে চলেছে। সে যেন আমাদের সঙ্গে সঙ্গে আমাদের পিছু পিছু হাঁটছে। সে যেন আমাদের কিছু বলতে চায়। হঠাৎ ওদের সামনে একজন বৃদ্ধ আবির্ভূত হলো। তার শরীরটা শুকনো, চোখে মুখে এক অদ্ভুত শূন্যতা। তার হাতে একটা পুরনো লাঠি। তার চেহারা দেখে মনে হয় সে যেন বহু বছর ধরে এখানে অপেক্ষা করছে। তার মুখে এক অদ্ভুত হাসি। বৃদ্ধটি ওদের দিকে তাকিয়ে হাসতে লাগলো। তার হাসিটা ওদের কাছে খুব ভয়ঙ্কর মনে হলো। তোমরা এত রাতে কোথায় যাচ্ছ? এই রাস্তায় তো কোনো মানুষজন নেই। আসলে আমরা এখানে রাস্তা হারিয়ে ফেলেছি। আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। আমি কে? তোমরা আমাকে চিনবে না। আমি এই গ্রামেরই একজন। আমি এই রাজবাড়ির ঘটে যাওয়া ইতিহাসের শেষ সাক্ষী। বৃদ্ধটির কথা শুনে ওদের গা ছমছম করে উঠল। ওরা একে অপরের দিকে তাকালো। ওদের চোখে মুখে অবিশ্বাসের ছাপ
আপনি কি এই জমিদার বাড়ির ব্যাপারে কিছু জানেন? জানি, আমি এই বাড়ির সব জানি। আমি এই বাড়ির অভিশাপের সাক্ষী। বৃদ্ধটির কণ্ঠস্বর যেন এক অন্য রকম রহস্যের জালে জড়ানো। সে যেন এক প্রাচীন ইতিহাসের গল্প বলছে। আজ থেকে বহু বছর আগে এই জমিদার বাড়িটার মালিক ছিলেন পাঁচকড়ি দত্ত। সে ছিল খুবই প্রভাবশালী আর ধনী। তার একটি মেয়ে ছিল, যার নাম ছিল শ্যামলী। শ্যামলী খুব সুন্দরী ছিল, কিন্তু তার মনটা ছিল খুব নরম। শ্যামলী এই গ্রামেরই একজন সাধারণ মানুষ জমিদার বাড়ির এক কর্মচারীকে ভালোবাসত। সেই কর্মচারী ছিল খুব শান্ত স্বভাবের। তাদের ভালোবাসা ছিল খুব গভীর, কিন্তু তাদের ভালোবাসা মেনে নেয়নি। সমাজ সংস্কারের ভয়ে সে ভালোবাসা আজও পূর্ণতা পায়নি। বৃদ্ধটির কথা শুনে আদিত্য, ঈপ্সিতা, শুভ্রাংশু আর স্নিগ্ধা একে অপরের দিকে চাওয়াচাওয়ি করল। ওদের মনে হলো ওরা যেন এই গল্পটা একটু আগেই চোখের সামনে দেখেছে। এই ঘটনার কিছু অংশ ওরা যেন রাজবাড়ির বৈঠকখানা ঘরের সামনে জলছবির মতো দেখে এসেছে। তাহলে কি কি হয়েছিল? তাহলে কিছু বুঝলে তোমরা? এই জমিদার বংশের পূর্বপুরুষরা সেই ভালোবাসাকে মেনে নিতে পারেনি। তারা রাজু আর শ্যামলীকে মেরে ফেলল। তাদের দেহ কুয়োর পাশে থাকা মাটিতে পুঁতে দিল, আর সেই জায়গাটা শ্যাওলা দিয়ে ঢেকে দিল। তারা ভেবেছিল এইভাবেই তারা তাদের ভালোবাসাকে শেষ করে দিয়েছে, কিন্তু তারা ভুল ভেবেছিল। সত্যিকারের ভালোবাসাকে এভাবে মেরে ফেলা যায় না, সে বেঁচে থাকে যুগে যুগে। বৃদ্ধটির কথা শুনে ওদের গা ছমছম করে উঠল। ওদের মনে হলো ওরা যেন এক ভয়ঙ্কর সত্যের সামনাসামনি এসে দাঁড়িয়েছে, যে সত্য যেন যুগ যুগ ধরে চেপে রাখা ছিল। শ্যামলীর আত্মা আজও সেই বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। সে তার ভালোবাসার জন্য অপেক্ষা করছে। সে তার প্রেমিককে খুঁজছে আজও। বৃদ্ধটির কথা শুনে ঈপ্সিতা ভয়ে কাঁপতে লাগলো। ওর মনে হলো বৃদ্ধটি যেন তার দিকে তাকিয়ে এই কথাগুলো বলে চলেছে অনর্গল। ওর চোখের দৃষ্টি যেন স্থির হয়ে গেছে। চোখের পলক একবারের জন্য পড়েনি সেই বৃদ্ধের। আপনি কিভাবে জানলেন এইসব? আমি জানি, কারণ আমি সেই কর্মচারী, আমি সেই রাজেশ্বর, আমি সেই রাজু যাকে শ্যামলী ভালোবাসত, যাকে পাঁচকড়ি দত্ত নৃশংসভাবে হত্যা করেছে। ওদের শরীর হিম হয়ে গেল। শুভ্রাংশু, স্নিগ্ধা আর আদিত্য একে অপরের দিকে তাকালো। ওদের মনে হলো ওরা যেন এক ভয়ঙ্কর অতীতের সামনে দাঁড়িয়ে আছে। এটা কি করে সম্ভব? আপনি তো একজন মানুষ। আমি মানুষ? আমি কি সত্যি মানুষ? আমি তো বহু বছর আগে মারা গেছি। আমি তো এক অতৃপ্ত আত্মা। রাজুর কথা শুনে ওদের পায়ের নিচের মাটি কেঁপে উঠল। রাজু ধীরে ধীরে ঈপ্সিতার দিকে এগিয়ে এলো। তার চোখে এক অদ্ভুত ভালোবাসা আর শূন্যতা। হঠাৎ করে বৃদ্ধ ঈপ্সিতার দিকে গভীর ঘন দৃষ্টিতে তাকিয়ে বলতে শুরু করলো, শ্যামলী, তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি রাজু। আমি তোমার জন্য বহু বছর ধরে অপেক্ষা করছি। এসব আপনি কি বলছেন? আমি ঈপ্সিতা, আমি শ্যামলী নই। তুমি শ্যামলী। তোমার আত্মা আমাকে বলে দিয়েছে আমি তোমাকে বহু বছর ধরে খুঁজেছি। তোমার আত্মা আমাকে আবার এই বাড়িতে ফিরিয়ে এনেছে। আজ আমি বুঝতে পেরেছি তুমি সেই ভালোবাসার টানে আবার ফিরে এসেছো। রাজু তার হাত বাড়ালো। তার হাতে একটা পুরনো শুকনো ফুল ছিল।
সেই ফুলটা যেন 1000 বছর ধরে তার হাতে ধরা রয়েছে। এই ফুলটা আমি তোমাকে দিয়েছিলাম যখন আমরা পালিয়ে যাচ্ছিলাম, তখন আমি এই ফুলটা তোমাকে দিয়েছিলাম। এই ফুলটা আমার ভালোবাসার প্রতীক। রাজুর কথা শুনে ইপ্সিতার চোখ জলে ভরে উঠল। ওর মনে হলো ও যেন এক অদ্ভুত স্বপ্ন দেখছে। ওর মনে হলো ও যেন রাজুকে অনেক দিন ধরে চেনে। ওর মনে হলো ও যেন রাজুর ভালোবাসার কথা জানে। হঠাৎ চারপাশে একটা অদ্ভুত ঝড় উঠল। বেশ কিছু শুকনো পাতা আর ফুল উড়ে এসে পড়ল ইপ্সিতার মাথায়, গায়ে, হাতে, পায়ে। আমার ভালোবাসা অপূর্ণ রয়ে গেছে। আমি তোমাকে হারিয়েছি। আমি চাই তুমি আমাকে তোমার হৃদয়ের মধ্যে স্থান দাও। রাজুর কথা শুনে আদিত্য, শুভ্রাংশু আর স্নিগ্ধা ভয়ে কাঁপতে লাগলো। ওরা জানে না ওরা এখন কি করবে। ওরা জানে না ওদের কি করা উচিত। ওরা কি রাজেশ্বরকে বিশ্বাস করবে নাকি তাকে ভয় পাবে? ওরা কি ইপ্সিতাকে রাজুর হাতে ছেড়ে দেবে নাকি ওকে রক্ষা করবে? সত্যি সত্যি ইপ্সিতার জীবন কি এবার সংকটের মুখে? রাজু ধীরে ধীরে ইপ্সিতার দিকে এগিয়ে এলো। ওর চোখের শূন্যতা এখন এক অদ্ভুত ভালোবাসায় পরিপূর্ণ। ওর হাত থেকে সেই শুকনো ফুলটা মাটিতে পড়ে গেল, আর সঙ্গে সঙ্গে একটা চাপা পচা গন্ধ ছড়িয়ে পড়ল চারিপাশে। এই, আপনি কে? আপনি কি সত্যিই অশরীরী? আপনি ইপ্সিতার দিকে ওভাবে কেন এগোচ্ছেন? কি 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 চান আপনি? অশরীরী? আমি তো শুধু একজন প্রেমিক যে তার ভালোবাসার জন্য অপেক্ষা করছে। তোমরা কেন ভয় পাচ্ছ? আমি তো তোমাদের ক্ষতি করতে আসিনি। আমি শুধু শ্যামলীকে খুঁজতে এসেছি। ভালোবাসার কোনো শরীর হয় না, হয় শুধু অস্তিত্ব। ভালোবাসা অনুভূতির বিষয়। রাজুর কণ্ঠস্বর এমনভাবে তাদের কানে বাজছিল যেন সে তার মনের ভেতর থেকে কথাগুলো বলছে। ইপ্সিতা ভয় পেয়েছে। ওর মনে হচ্ছে ও যেন রাজুকে দীর্ঘদিন ধরে চেনে। রাজু ইপ্সিতার দিকে এগিয়ে এসে ওর হাতটা ধরল। শ্যামলী, আমার প্রিয় শ্যামলী, তুমি কি আমাকে ভুলে গেছো? আমি তোমার জন্য কত বছর ধরে অপেক্ষা করছি জানো? এসব আপনি কি বলছেন? আমি ইপ্সিতা, আমি শ্যামলী নই। ছাড়ুন ওকে। আপনি কি করতে চান? আমি কিছুই করতে চাই না। আমি শুধু আমার ভালোবাসার কাছে থাকতে চাই। তোমরা কেন আমাকে বাধা দিচ্ছ? রাজুর কথা শুনে শুভ্রাংশু, স্নিগ্ধা আর আদিত্য ভয় পেল। ওদের মনে হলো ওরা যেন এক ভয়ঙ্কর ধাঁধার মধ্যে চলে এসেছে। রাজু একবার ইপ্সিতার দিকে তাকালো, তারপর ইপ্সিতাকে নিয়ে গ্রামের রাস্তা ধরে হাঁটতে শুরু করলো। ইপ্সিতা তখন রাজুর সঙ্গে এক অদৃশ্য টানে বাঁধা পড়েছে। যেন ও রাজুকে অনুসরণ করছে, যেন ইপ্সিতা কোনোভাবে সম্মোহিত হয়ে গেছে। এই দাঁড়ান, দাঁড়ান বলছি। ইপ্সিতা, ইপ্সিতা, তুমি তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও। আদি, ওকে এখন বাধা দিস না। মনে হচ্ছে রাজু ওকে নিয়ে যাচ্ছে। আমাদের চুপচাপ ওদের পিছন পিছন যেতে হবে। আমরা এখন কি করব? আমরা কি এখন আমাদের বন্ধুটাকে হারিয়ে ফেলবো নাকি? আদিত্য আর শুভ্রাংশু স্নিগ্ধাকে সঙ্গে করে রাজুকে অনুসরণ করতে থাকল। ওরা দেখল রাজু ইপ্সিতাকে নিয়ে রাজবাড়ির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে। রাজুর পায়ের নিচে জমে থাকা মাটিটা যেন নরম হয়ে যাচ্ছে। সেখানে শ্যাওলার এক অদ্ভুত গন্ধ। রাজু ইপ্সিতাকে নিয়ে
কুয়োর দিকে এগিয়ে গেল। শ্যামলী, তুমি কি মনে করতে পারছো এই কুয়োটার কাছে আমরা কত গান গেয়েছি? রাজুর কথা শুনে ঈপ্সিতার চোখে এক অদ্ভুত ছবি ভেসে ওঠে। সে যেন দেখতে পাচ্ছে অতীতের সমস্ত ঘটে যাওয়া ঘটনা। সে যেন আস্তে আস্তে তার পূর্বজন্মের কথা মনে করতে পারছে। আসলে ঈপ্সিতার পুনর্জন্ম হয়েছে। শ্যামলীর বংশধর হিসেবে আবার ফিরে এসেছে ঈপ্সিতা। ওদের চারপাশে কোনো মানুষ নেই, শুধু ভালোবাসা আর গান। আমি আমি কিছু দেখতে পাচ্ছি না, কিচ্ছু না। তুমি দেখবে শ্যামলী, তুমি দেখবে। রাজু ঈপ্সিতার হাতে একটা শুকনো শ্যাওলার মতো কিছু একটা দিয়ে দিল। সঙ্গে সঙ্গে ঈপ্সিতার শরীরের মধ্যে একটা অদ্ভুত শক্তি অনুভব হলো। তার মনে হলো সে যেন অন্য এক জগতে চলে এসেছে। সে দেখল জমিদার বাড়ির দেওয়ালের মধ্যে এক অদ্ভুত আলো ফুটে উঠছে। ঈপ্সিতা, 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 কি করছো? আদি, মনে হচ্ছে ঈপ্সিতা ওর অতীতের মধ্যে হারিয়ে গেছে। ওর বোধহয় পূর্বজন্মের কথা মনে পড়ছে। ঈপ্সিতা এখন ধীরে ধীরে রাজুর সঙ্গে হেঁটে কুয়োর পাশে গিয়ে দাঁড়িয়েছে। ওর চোখে এক অদ্ভুত শূন্যতা। সে যেন রাজুকে চিনতে পারছে। রাজু, তুমি কি সেই রাজেশ্বর যাকে আমি ভালোবেসেছিলাম, যাকে ভালোবেসে আমি হাসতে হাসতে নিজের জীবনটাও দিয়ে দিতে পেরেছিলাম, যার সাথে ভালোবাসার পূর্ণতা পাওয়ার স্বপ্নটা আমার আর সত্যি হয়নি? হ্যাঁ, আমি রাজু, তোমার জন্য আজও অপেক্ষা করছি। রাজু আবার কথা বলতে শুরু করল। তার কণ্ঠস্বর এমনভাবে তাদের কানে বাজছিল যেন কথাগুলো বড়ই মনের গভীর থেকে বলছে। শ্যামলী, আমি তোমার জন্য কত বছর ধরে অপেক্ষা করেছি জানো? আমাদের ভালোবাসাকে মেরে ফেলা হয়েছিল, কিন্তু আমাদের ভালোবাসা মরে যায়নি। আমাদের ভালোবাসা আজও বেঁচে আছে। রাজুর কথা শুনে ঈপ্সিতার চোখে জল চলে আসে। ওর মনে হতে থাকে ও যেন এক অদ্ভুত স্বপ্ন দেখছে। ও যেন রাজুর ভালোবাসার সব কথা জানে। আমাদের ভালোবাসা অপূর্ণ রয়ে গেছে। আমি তোমাকে হারিয়েছি। আমি চাই তুমি আমাকে তোমার হৃদয়ের মধ্যে স্থান দাও। রাজুর কথা শুনে আদিত্য, স্নিগ্ধা, শুভ্রাংশু ভয় পেয়ে গেল। ওরা জানে না ওরা এখন কি করবে। ওরা কি রাজুকে বিশ্বাস করবে? এই রহস্যময় বৃদ্ধ কোনোভাবে ঈপ্সিতার প্রাণ সংশয়ের কারণ হবে না তো? ওরা কি ঈপ্সিতাকে সত্যি সত্যি রাজুর হাতে ছেড়ে দেবে, নাকি রক্ষা করবে রাজুর থেকে? ঈপ্সিতা, ঈপ্সিতা, আমাদের কাছে ফিরে এসো। এই লোকটা তোমাকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে। ঈপ্সিতা, ঈপ্সিতা। আমি আমি কিছু বুঝতে পারছি না আদিত্য। আমার মনে হচ্ছে আমি আমি ওকে চিনি। আমার মাথার ভেতর কেমন যেন আমার আর আগের জন্মের সব কথা। আমার শরীর খারাপ করছে আদিত্য। আমি আমি ঈপ্সিতা যেন সংজ্ঞাহীন হয়ে মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। সামান্য দৌড়ে ঈপ্সিতাকে ধরতে গেল আদিত্য, কিন্তু তার আগে রাজু ঈপ্সিতাকে জড়িয়ে ধরল। তার শরীরের মধ্যে একটা অদ্ভুত ঠান্ডা অনুভব করল ঈপ্সিতা। সেই ঠান্ডাটা যেন তার হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। ঈপ্সিতার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। আদি, আমরা কি ঈপ্সিতাকে বাঁচাতে পারবো? হ্যাঁ, হ্যাঁ, পারবো। আমাকে আমাকে তো ঈপ্সিতাকে বাঁচাতেই হবে। আমি তো ঈপ্সিতাকে হারাতে পারবো না। আমাকে কিছু একটা করতে হবে। কিছু ঈপ্সিতার শরীরটাকে মাঝে বড় করে তুলতে হবে। তারপর হালকা ভেসে উঠল বাতাসে।
অনুসরণ করে বাড়ির ভিতরের দিকে চলে গেল। অন্যরকম একটা জগতে প্রবেশ করেছে। চারিপাশে শুধু শ্যাওলা আর পুরনো দেওয়ালের গন্ধ। ওদের পায়ের নিচে শুকনো পাতার শব্দ আর গাছের ডালপালা থেকে ভেসে আসা সে এক অদ্ভুত গানের সুর। সেই সুরটা যেন ওদের অনুসরণ করছে এখনো। হঠাৎ ওরা দেখতে পেল রাজু ইপ্সিতাকে নিয়ে বৈঠকখানার এক গোপন কক্ষের দিকে এগিয়ে যাচ্ছে। সেই কক্ষের ভেতর থেকে একটা অদ্ভুত আলোর ছটা বেরিয়ে আসছে। সেই আলোটা যেন ওদের ডাকছে। ইপ্সিতার চোখ বন্ধ, ওর মুখে এক অদ্ভুত প্রশান্তি। ও যেন আর এই পৃথিবীর কেউ নয়। রাজুর অশরীরী রূপটা তখন একটা নরম আলোয় ঝলমল করছে। ও ধীরে ধীরে ইপ্সিতাকে বৈঠকখানা বাড়ির দিক থেকে বের করে আবার কুয়োর দিকে নিয়ে যাচ্ছে, যেই কুয়োর পাশে একসময় শ্যামলী আর রাজেশ্বরকে মেরে পুঁতে দেওয়া হয়েছিল। শুভ্রাংশু, আমরা কি ওকে বাঁচাতে সত্যি সত্যি পারবো না? এবার তো আমার খুব ভয় করছে শুভ্রাংশু। আরে আমরা যে কিছুই করতে পারছি না, রাজুর শক্তি অনেক বেশি। শুভ্রাংশু, আমাদের কিছু একটা করতেই হবে। আমরা আমাদের বন্ধুকে এভাবে হারাতে পারি না। কিছু একটা চিন্তা করে হঠাৎ আদিত্যর মাথায় বিদ্যুতের ঝলক খেলে গেল। আরও একবার দৌড়ে গেল রাজবাড়ির গেটের দিকে। তারপর কোনো ক্রমে ঊর্ধ্বশ্বাসে দৌড়লো গ্রামের রাস্তায়। শুভ্রাংশু আর স্নিগ্ধা কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল ভিতরে। স্নিগ্ধা জড়সড় হয়ে দাঁড়িয়ে রয়েছে শুভ্রাংশুর ঠিক পিছনে। আর ওদিকে আদিত্য ছুটতে ছুটতে পৌঁছলো একটা ছোট্ট মাটির বাড়ির সামনে। টিমটিমে আলোয় দেখতে পেল এক বৃদ্ধাকে। তার চোখে এক অদ্ভুত গভীরতা, তার হাতে একটা হ্যারিকেন। মহিলাটি তার দিকে তাকিয়ে হাসলেন। সে হাসিতে মিলেমিশে রয়েছে রহস্য। এত ভয় পাচ্ছ কেন? কি হয়েছে তোমার? মনে হচ্ছে রাজবাড়ির দিক থেকে দৌড়াতে দৌড়াতে এলে। ওদিকে কেন গেছিলে বাবা? আপনি কি দয়া করে আমাকে সাহায্য করতে পারবেন? আমি কে তুমি আমাকে চিনবে না। আমি সেই যে এই অভিশাপের সাক্ষী। আমি সেই যে তোমাদের সাহায্য করতে পারি। সেই বৃদ্ধা ধীরে ধীরে তার কাছে এলো। তার কথাগুলো যেন অন্যরকম রহস্যের জালে জড়ানো। তার মুখে একটা অদ্ভুত হাসি লেগে আছে। বৃদ্ধা আদিত্যর দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, তুমি কি জানো কেন এই অভিশাপ আজও বেঁচে আছে? কারণ এই অভিশাপটা শেষ করার জন্য তোমরা সঠিক কাজ করছো না, তোমরা শুধু পালিয়ে যাচ্ছ। বৃদ্ধার কথা শুনে আদিত্যর মনে হলো উনি নিশ্চয়ই কিছু একটা উপায় বলতে পারবেন, যা থেকে এই অভিশাপ মুক্তি ঘটতে পারে। তাহলে আমাদের কি করতে হবে এখন? তোমরা যদি তাদের আত্মাকে মুক্তি দিতে চাও, তাহলে তোমাদের ওই কুয়োর আশেপাশে পরিষ্কার করতে হবে। সেখানে জমে থাকা শ্যাওলা, জঞ্জাল আর পুরনো গাছগুলো কেটে ফেলতে হবে। সেখানে নতুন কিছু গাছ লাগাতে হবে, আর তাতেই ওদের দুজনের মুক্তি ঘটবে। বৃদ্ধার কথা শুনে আদিত্য দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে আবার ছুটল রাজবাড়ির দিকে। শুভ্রাংশু আর স্নিগ্ধাকে গিয়ে বলল সব কথা। এক নতুন আশার স্বপ্ন দেখছে ওরা। ওরা একে অপরের দিকে তাকালো একবার। ওরা জানে ওদের কাছে এই কাজটা জীবনের সব থেকে বড় চ্যালেঞ্জ।
এই গভীর রাতে এই ঘন জঙ্গলের মধ্যে এমন একটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার নতুন করে গাছপালা লাগিয়ে সাজানো মোটেই সহজ কাজ নয়। তার উপর ওদের টর্চ লাইট থেকে শুরু করে সমস্ত ইলেকট্রনিক গেজেট অকেজো হয়ে গেছে। আমরা আমরা এটা করব, এটা আমাদের করতেই হবে। ওরা চারজন সেই কুয়োর দিকে এগিয়ে গেল। চাঁদের মিটি মিটি আলোয় যতটুকু দেখা যায় তাতেই ওরা বুঝতে পারল রাজু আর ইপ্সিতা তখনও সেই কুয়োর কাছে দাঁড়িয়ে আছে। রাজু ইপ্সিতাকে উদ্দেশ্য করে কিছু একটা বলছে, আর ইপ্সিতা সম্মোহিত হয়ে তা শুনেই চলেছে। আদি, আমাদের কাছে তো কোনো পরিষ্কার করার সরঞ্জামই নেই, আমরা কিভাবে করব? ঠিক সেই মুহূর্তে সেই বৃদ্ধা ওদের সামনে এসে দাঁড়ালেন। ওনার হাতে একটা পুরনো কাস্তে আর একটা ছোট কোদাল। উনি আদিত্য আর শুভ্রাংশুর হাতে তুলে দিলেন সেগুলো। ভয় পেও না, এইগুলো দিয়ে তোমাদের কাজ শুরু করো। আদিত্য আর শুভ্রাংশু কাস্তে আর কোদাল দিয়ে কাজ শুরু করলো। স্নিগ্ধা তাদের পাশে দাঁড়িয়ে রইল জড়সড় হয়ে। ওরা কুয়োর চারপাশে জমে থাকা শ্যাওলা আর জঞ্জাল পরিষ্কার করতে লাগলো। ওদের শরীর ক্লান্ত, কিন্তু ওদের মনের মধ্যে একটা দৃঢ়তা কাজ করছে। ওরা জানে ওদের এই কাজটা ওদের বন্ধু ইপ্সিতাকে বাঁচিয়ে তুলতে পারে। শুভ্রাংশু, আমার কিন্তু আর ভালো লাগছে না। স্নিগ্ধা, আর একটু, আমরা তো প্রায় শেষের দিকে। ওরা যখন জঞ্জাল পরিষ্কার করতে লাগলো, ওরা দেখতে পেল মাটির নিচে কিছু একটা কবর দেওয়া রয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই কবরের ওপরের আস্তরণ জমে প্রায় পাথরের মতো হয়ে গেছে। ওদের মনে হলো ওরা যেন এই অভিশাপের মূল কারণ খুঁজে পেয়েছে। শুভ্রাংশু, শুভ্রাংশু, মনে হচ্ছে আমরা খুঁজে পেয়েছি, আমরা খুঁজে পেয়েছি। ওরা কুয়োর চারপাশটা পরিষ্কার করে ফেলল। তারপর ওরা গাছ লাগানোর জন্য মাটি খুঁড়তে শুরু করল। রাজু তখন ইপ্সিতার দিকে তাকিয়ে, তার চোখে এক অদ্ভুত শূন্যতা। সে যেন বুঝতে পারছে তার ভালোবাসার শেষ সময় এসেছে। শ্যামলী, আমাদের ভালোবাসার শেষ মুহূর্ত এসেছে। আদিত্য আর শুভ্রাংশু কয়েকটা গাছ এদিক সেদিক থেকে তুলে এনে লাগালো। আস্তে আস্তে রাত শেষ হয়ে আসছে, ভোরের আলো ফুটছে। ওরা তিনজনেই একসাথে গাছগুলো লাগিয়ে তারপর সরে এসে দাঁড়ালো। তারপরেই হঠাৎ একটা নীরবতা। এতক্ষণ যে বৃদ্ধ মানুষটিকে ওরা চোখের সামনে ইপ্সিতার আশেপাশে দেখতে পাচ্ছিল, হঠাৎ করে মিলিয়ে গেল সেই বৃদ্ধ মানুষটা। আর তখনই ধপ করে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল ইপ্সিতা। তার চারপাশে যেন একটা মৃদু আলো ছড়িয়ে পড়ছে। সেই আলোটা ধীরে ধীরে আকাশের দিকে উঠে যেতে লাগলো। রাজু আর শ্যামলীর আত্মা যেন এক হয়ে গেল। তারা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। আদিত্য দৌড়ে গেল চেতনাহীনভাবে পড়ে থাকা ইপ্সিতার পাশে। ইপ্সিতা, ইপ্সিতা, ইপ্সিতার চোখ খোলো, ইপ্সিতা, ইপ্সিতা। ইপ্সিতার চোখ ধীরে ধীরে খুলল। সে আদিত্যর দিকে তাকিয়ে মৃদু হাসল। তার হাসি দেখে আদিত্য, শুভ্রাংশু আর স্নিগ্ধা বুঝতে পারল ইপ্সিতা এখন স্বাভাবিক। আদিত্য, আদিত্য, আমার খুব ক্লান্ত লাগছে। ভোর হয়ে আসছে। চারিদিকে আস্তে আস্তে পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছে। ওরা চারজন রাজবাড়ির ভেতর থেকে বেরিয়ে আসছে ধীরে ধীরে। ওদের মনে আর কোনো ভয় নেই। ওরা এখন এক নতুন আশা নিয়ে জীবন শুরু করবে। ওদের মনে হয় ভালোবাসার কোনো দিন হয় না,
আর কোনো অভিশাপ ভালোবাসাকে হারাতেও পারে না। আজকের গল্প অভিশপ্ত রাজবাড়ি আজ এ পর্যন্তই। যদি আপনাদের গল্পটা ভালো লেগে থাকে তাহলে চটপট একটা লাইক আর কমেন্ট করে জানাতে হবে সে কথা। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে কিন্তু অবশ্যই অনুরোধ রাখব, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রাখবেন। ও হ্যাঁ, আজকের গল্পটা লিখেছি আমি, আপনাদের বন্ধু প্রীতম। গল্প পাঠেও ছিলাম আমি, আপনাদের বন্ধু প্রীতম। আর এই গল্পের অন্যান্য ভূমিকায় যারা অভিনয় করেছেন আমার সঙ্গে তারা হলেন অন্তরা, মেনহাজুল, অচ্যুতা, চৈতালি, জিনিয়া এবং রুদ্র প্রতাপ। এবার চলে আসব গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন মিতা আচার্য, নিয়তি সিং, অরুণিমা সেন, টুম্পা মাইতি, কৃষ্ণা নাথ, মোহিনী ভট্টাচার্য, আয়েশা স্মৃতি, স্নেহা দাস, ঈশানী ঘোষ, সৃজিত কুমার, ঝর্ণা খাতুন, ঈশিতা সরকার ঘোষ সহ অনেকেই। এবার চলে আসবো আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন, এই গল্পের প্রেক্ষাপটে হুগলির যে জায়গার নাম করা হয়েছে সেই জায়গার নাম জানাতে হবে আপনাদের। জানি উত্তরটা খুব সহজ যদি গল্পটা মন দিয়ে শোনা হয়ে থাকে। তাহলে আর দেরি কেন, চটপট মোবাইল ফোনটা নিন আর কমেন্ট বক্সে টাইপ করে ফেলুন সঠিক উত্তর। কথা দিচ্ছি আগামী পর্বে প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি। আজ তবে এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আরও একটা ভূতের গল্প নিয়ে দেখা হচ্ছে আগামী শনিবার রাত্রি ঠিক 11টায়। যেতে যেতে আর একটা ঘোষণা, পুজোর ঠিক পর থেকেই সপ্তাহে আরও একদিন করে আসতে চলেছে রহস্য আর রোমাঞ্চে ভরা আরও একটা করে গল্প, সপ্তাহের আরও একটা করে দিন। অপেক্ষা করুন। আর আপনাদের সবার পুজো খুব ভালো কাটুক। ভালো থাকবেন সকলে। ভালোবাসার মরশুমের সঙ্গে সঙ্গে ভূত চর্চাতেও থাকবেন।